মূল ফ্রান্স তখনও নিশ্চিত, আসুক না জার্মান বাহিনী, আমাদের ম্যাজিনো লাইন থাকতে ভাবনা কি। ৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ম্যাজিনো লাইন সত্যিই দুর্ভেদ্য, সীমানাও বহুদূর বিস্তৃত। ফ্রান্স সীমান্তে সুইজারল্যান্ড প্রান্ত থেকে শুরু করে মিউজ নদীর পূর্বে মন্টেভেডি পর্যন্ত বিস্তৃত এই দুর্গশ্রেণী বছরের পর বছর অবরুদ্ধ হয়ে থাকলেও অসুবিধের কোনো প্রশ্ন নেই, কারণ এর ভূগর্ভস্থ কক্ষে সঞ্চিত রাখা হয়েছে অপর্যাপ্ত খাদ্য এবং প্রচুর অস্ত্রভাণ্ডার। এই অবস্থায় মানুষ তো দূরের কথা, সামান্য মশামাছির পক্ষেও এই ম্যাজিনো লাইন ভেদ করা সম্ভব নয়। কিন্তু এই কি কাণ্ড দেখে চোখে পলক ফেলতেও বুঝি ভুলে গেল ফরাসি সমরনায়কগণ। বেলজিয়ামের ভেতর দিয়ে একটি জার্মান বাহিনী মিউজ নদী পার হয়ে অপেক্ষাকৃত দুর্বল স্থান সেডানের দিকে বিদ্যুৎ গতিতে ছুটে আসছে কেন? তবে কি ফ্রান্সের রাজধানী প্যারিসই ওদের লক্ষ্য? ব্যাপারটা যেমন আকস্মিক তেমনি অপ্রত্যাশিত। এত আকস্মিক যে নদীর সেতুগুলি পর্যন্ত ভেঙে দেবার মতন অবকাশ পেলেন না ফরাসি প্রধান সেনাপতি জেনারেল গ্যামেলা। ফলে একেবারে খোলা মাঠ। হঠাৎ বেলজিয়ামের রাজা তৃতীয় লিওপোল্ড আত্মসমর্পণ করলেন জার্মান বাহিনীর কাছে। ফল হলো আরো মারাত্মক। উপকূলস্থ বুলান এবং ক্যালে বন্দর আগেই হাতছাড়া হয়ে গেছে, বাকি শুধু ডানকার্ক। নাৎসি বাহিনীর কাছ থেকে ক্রমাগত তারা খেয়ে খেয়ে ব্রিটিশ জেনারেল লর্ড গার্ট এবার সেই ডানকার্কের দিকেই পিছিয়ে যেতে লাগলেন তড়িৎ গতিতে। ঈশ্বরকে ধন্যবাদ যে সবকিছু গেলেও ডানকার্ক বন্দর এখনো হাতছাড়া হয়নি। কোনো রকমে একবার ওখানে গিয়ে চ্যানেল পেরিয়ে ওপারে যেতে পারলে তবেই রক্ষে, নইলে একটি সৈন্যও বাঁচানো যাবে না দুরন্ত এই নাৎসি বাহিনীর হাত থেকে। কিন্তু তাই বা কি করে সম্ভব? ৩,৩৮,০০০ সৈন্যকে পার করার মতন জাহাজ কোথায়? জাহাজ থাকলেই বাকি, ভিড়বে কোথায়? গোটা বন্দরটাই যে অকেজো হয়ে পড়ে আছে বোমার আঘাতে। না, কোনো আশাই নেই। সবাইকে আজ মৃত্যুবরণ করতে হবে জ্বলন্ত এই ডানকার্কের মাটিতে দাঁড়িয়ে। দেখতে দেখতে রাত নেমে এলো ডানকার্কের ওপর, অভিশপ্ত রাত। গোটা ডানকার্ক তখন দাউ দাউ করে জ্বলছে। আকাশ ছোঁয়া কালো ধোয়ার কুণ্ডলিতে দুহাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যায় না, শুধু ধোঁয়া আর ধোঁয়া, রাশি রাশি কুণ্ডলীকৃত ধোঁয়া। তখনও টেলিফোনের একটি ক্ষীণ যোগাযোগ অবশিষ্ট ছিল ডানকার্ক এবং ইংল্যান্ডের মধ্যে। তারই সাহায্যে সেনাপতি লর্ড গর্ট নিজেদের এই শোচনীয় পরিস্থিতির কথা জানালেন মন্ত্রিসভার কাছে। ৩ দিক থেকে ঘেরাও হয়ে আছি জার্মানিদের হাতে, সামনে অথই সমুদ্র, এখন ভগবান ভরসা। সঙ্গে সঙ্গে ইংল্যান্ড থেকে ক্যাপ্টেন টেন্যান্টকে পাঠানো হলো ডানকার্কের উদ্দেশ্যে। সঙ্গে ছোট বড় ১৩০ খানি জাহাজ। যে করে হোক ডানকার্ক পৌঁছে সেনাবাহিনীকে উদ্ধার করতে হবে, নইলে আমাদের সমূহ বিপদ। সত্যিই বিপদ। এমন ভয়ঙ্কর বিপদে বোধহয় আর কোনোদিন পড়তে হয়নি ব্রিটিশ বাহিনীকে। মাথার ওপরে মার্শাল গুয়েরিং এর মারাত্মক লুফট ওয়াফে ও স্টুকা বিমানবহর একটানা বোমা বর্ষণ করে চলছে তো চলছেই। নিচে ৩ দিক থেকে গুডেরিয়ান, রোমেল এবং রুনস্ট্যান্ডের প্যান্সার বাহিনী ছুটে আসছে দৈত্যের মতন। বেষ্টনী ছোট হয়ে আসছে ক্রমশ। আর রক্ষা নেই, মৃত্যু অনিবার্য। আশঙ্কা অমূলক নয়। জয়ের আনন্দে সে কি উল্লাস তখন জার্মান বাহিনীর। এবার কোথায় যাবে ব্রিটিশ সিংহ? না, কাউকে আজ প্রাণ নিয়ে ফিরে যেতে দেওয়া হবে না ডানকার্ক থেকে। একটি প্রাণীকেও না। গোটা ইংলিশ চ্যানেলের জল আজ লালে লাল করে দিতে হবে ব্রিটিশের রক্তে। চলো সবাই এগিয়ে। হল্ট, হল্ট। বেশি নয়, মাত্র ২ দিন তোমরা বিশ্রাম করো, তারপর আবার এগিয়ে যেও। থমকে দাঁড়ালেন জার্মান সেনানায়ক বৃন্দ। কার কণ্ঠ? কে তাদের থামতে আদেশ দিচ্ছে এমন করে? না, কোথাও কোনো অস্পষ্টতা নেই, কোথাও এতটুকু কুয়াশার জাল নেই। আদেশ দিয়েছেন স্বয়ং হিটলার, জার্মানির ভাগ্যবিধাতা হিটলার। কিন্তু কেন? এই চরম মুহূর্ত হেলায় হারালে আর কোনো দিনই যে ফিরে পাওয়া যাবে না। কিন্তু উপায় কি? আদেশ দিয়েছেন স্বয়ং ফুয়েরার। এর পেছনে আর কোনো নতুন প্ল্যান আছে কিনা কে জানে। কাণ্ড দেখে অবরুদ্ধ ব্রিটিশ বাহিনী অবাক। এ কি, জার্মান ট্যাঙ্কগুলি এত দূর পর্যন্ত এসে হঠাৎ এভাবে থেমে গেল কেন? স্টুকা বিমানগুলি বা তাদের উপর আর বোমা বর্ষণ করছে না কেন? কি ব্যাপার? ওদিকে ততক্ষণে ইংল্যান্ড থেকে আগত ক্যাপ্টেন টেন্যান্ট একটি জাহাজকে অতি কষ্টে তীরে আনতে সক্ষম হলেন বন্দরের পূর্ব দিকের বাঁধের কাছে। সহজে নয়, অনেক ঘন্টা চেষ্টার পরে। সঙ্গে সঙ্গে টেলিফোনে খবর চলে গেল ইংল্যান্ডে, জাহাজ পাঠাও, আরো জাহাজ, বড় নয় ছোট ছোট জাহাজ, যেগুলি সহজেই কিনারে আসতে পারবে। একটি দুটি নয়, শত শত হাজার হাজার জাহাজ চাই। ইংল্যান্ডের প্রতিটি জাহাজ, প্রতিটি স্টিমার, লঞ্চ, ট্রলার, মাছ ধরা জাহাজ সব পাঠিয়ে দাও এখানে অবিলম্বে।
দেখতে দেখতে শত শত জাহাজের মিছিল এগিয়ে এলো ডোভার থেকে। অসামরিক ব্যক্তিরাও পিছিয়ে রইলেন না জাতির এই চরম দুর্দিনে। তারাও এগিয়ে এলেন তাদের ব্যক্তিগত লঞ্চ, বোট, জেলে বোট ইত্যাদি নিয়ে। সবার মুখে একই শপথ, এভাবে আমরা আমাদের ছেলেদের মরতে দেব না, তাদের আমরা রক্ষা করবই। চ্যানেলের ওপারে ডোভার, এপারে ডানকার্ক, মাঝখানে শত শত জাহাজ। আসছে তো আসছেই, আবার ফিরে যাচ্ছে, আবার আসছে, সারি বেঁধে, যেন শেষ নেই এই আসা যাওয়ার মিছিলের। সবার সমবেত চেষ্টায় অবশিষ্ট প্রতিটি সৈন্য ফিরে যেতে সক্ষম হলো ইংল্যান্ডে। সঙ্গে ফরাসি সৈন্যও গেল প্রায় 1.5 লক্ষ। সবশেষে ক্যাপ্টেন টেনান্ট। বিদায় ডানকার্ক, বিদায়। আজকের এই ভয়ঙ্কর স্মৃতি দুঃস্বপ্নের মতন আমার মনে থাকবে চিরকাল। অভিশপ্ত এই 24শে মেকে আমি কোনোদিন ভুলব না। অবশ্য সমর সম্ভার বলতে যা কিছু সবই হারাতে হয়েছে, কিছুই সঙ্গে আনা যায়নি। এমনকি ইউনিফর্ম পর্যন্ত নেই অনেকের গায়ে। বেশিরভাগ সৈন্যকেই জাহাজে উঠতে হয়েছে উলঙ্গ হয়ে সাঁতার দিয়ে। তবুও প্রাণ তো বেঁচেছে, এই বা কম কি। লক্ষ লক্ষ সৈন্য ডানকার্কের শ্মশানভূমি থেকে ফিরে গেল অনিবার্য মৃত্যুর হাত থেকে রেহাই পেয়ে। নিঃসন্দেহে এই কৃতিত্ব ব্রিটিশের। সমস্ত নৌশক্তি, সমস্ত সওদাগরি জাহাজ, সমস্ত সাধারণ জলযান জড়ো করে যেভাবে তারা মাত্র 2 দিনের মধ্যে অবরুদ্ধ সৈন্যদের উদ্ধার করতে সক্ষম হয়েছিল, যুদ্ধের ইতিহাসে সত্যিই তা অভূতপূর্ব। একমাত্র ব্রিটিশ ছাড়া আর কারো পক্ষেই বুঝি সেদিন এত বড় দায়িত্ব বহন করা সম্ভব ছিল না। ধন্য ধন্য পড়ে গেল ব্রিটিশ সেনাপতি লর্ড গার্টের নামে। এই অবস্থায় লক্ষ লক্ষ সৈন্যসহ ইংলিশ চ্যানেল পেরিয়ে নিজের দেশে ফিরে যাওয়া চারটিখানি কথা নয়। সেই দিক থেকে সত্যিই অসাধ্য সাধন করেছেন তিনি।